আমন্ত্রণ এটি নিউজের প্রতিদিনের আয়োজন নিউজ আর এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রেন স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার ও হাসপাতাল। এই অনুষ্ঠানে আচ্ছা প্রতিদিন যে সব ঘটনা আপনাকে সবচেয়ে বেশি ভাবায়, যে সংবাদগুলো সবচেয়ে বেশি ভাবায়, আপনি এর বিস্তারিত জানতে চান, তেমন কোনো একটি বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন আলোচনা করি। আমাদের আজকের বিষয় সংস্কৃতি অঙ্গনে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে। আমরা একটু সংস্কৃতি অঙ্গনে কী সংস্কার দরকার, কি সংস্কার এরই মধ্যে চলে এসছে সেই বিষয় নিয়ে কথা বলবো। দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে, পরিচয় হয়ে নেই। আমার সঙ্গে আছেন ইলোরা গহর এবং আমার সঙ্গে আছেন তাসমিয়া আফরিন মৌ। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি একটু ইলোরা গহর আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই গণঅভ্যুত্থানের যদি বলি, গণঅভ্যুত্থানের 1.5 মাস হয়ে গেল, প্রায় 1.5 মাস পার হয়ে গেছে। বিভিন্ন সেক্টরে নানা ধরনের পরিবর্তন এসছে, সংস্কারের কথা শুনছি, অনেক জায়গায় সংস্কার হয়তো শুরু হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে। আপনি যে সেক্টরে কাজ করেন, সে আমি যদি বিনোদন জগৎ বলি কিংবা সংস্কৃতি অঙ্গন বলি, সেখানে এই 1.5 মাসে কোনো পরিবর্তন আপনি দেখতে পেলেন কিনা? আমি এখানে প্রথমেই বলবো গোড়ায় গলদ। কালকে আমাদের সমস্ত শিল্পীরা একটা আয়োজন করেছিল, তাতে আমাদের কিছু শিল্পী নিয়ে বিতর্ক আছে, আমরা জানি সেটা বিতর্ক নয়, সেটা সত্যিকারের ফ্যাক্ট। তো সেই শিল্পীদের নিয়ে কিছু কথা, কিছু ভালো কাজ হয়েছে, এগুলি শুনতে গিয়ে আমি জাস্ট 15 মিনিট বা 20 মিনিটসের মধ্যে জাস্ট আমি বলে না ওয়ার্কআউট করা, অধিবেশনটাকে আমি ছেড়ে চলে আসি। কারণ যদি সংস্কারই করতে হয় তাহলে তো পর্যবেক্ষণভাবে পুরোটাই সংস্কার করতে হবে, ঠিক না? তো যারা আমাদের নির্যাতিত করেছে, যারা আমাদের শিল্পকলাটাকে শিল্পকলায় রাখেনি, সেখানে রাজনীতি ঢুকেছে, সেখানটায় ফ্যাসিজম যেটা বলে সেই জিনিসটা তারা মানে নির্বিচারে চলচ্চিত্র, ইভেন্টস, মঞ্চ, বেতার সব কিছুকে গুলিয়ে ফেলে শিল্পকলা একাডেমিটাও শিল্পের মধ্যে ছিল না। সুতরাং এই অধিবেশনে যেটা দেখলাম, সাংবাদিক সবাই বাইরে এবং যেসব নায়ক নায়িকাদের নাম ছিল সেখানটায় সবাই নাকি সব কিছু খুব ভালোভাবে কাজগুলো করেছে। আমার প্রশ্ন ছিল কোন ভালো কাজটা তারা করেছেন? বিজুরি বলেন, সুইটি বলেন, রোকেয়া পাচি বলেন, মানে অনেক তো শিল্পী আছেন, শহীদুজ্জামান সেলিম, সুজাত শিমুল, সবার নাম দিয়ে এই করেছেন, সেই করেছেন, সেই করেছেন। কি করেছেন তারা? এখন আমূল পরিবর্তন যেটা করতে হবে, যারা আছেন নাসিম, রৌনক ঠিক আছে ভালো কথা বলেছেন, যা যা করেছেন হয়তো বা ভালো কাজ করেছেন। আমি তো আমার একটা ওই যে আপনি মাত্র ফেসবুকের কথা বলেন না, তা আমার নামে তো ফেক ব্লগ আছে, আমার তো ইলোরা গহর নামে আমার কিছু নাই, সেটাই উপস্থাপন করতে পারি নাই। তো কালকের অধিবেশনটা আমার কাছে একেবারেই মনে হচ্ছে গোড়ায় গলদ একটা অনুষ্ঠান হয়েছে। আচ্ছা, আপনি বলছিলেন যে 15 বছর ধরে নানা ধরনের এই অঙ্গনে বলি বা শিল্প অঙ্গনে, আমি আজকে মনে হয় মেকআপ ম্যান আমাকে দেখে হা হয়ে গেছে, তো তোমাদের দেখেও আমি হা হয়ে গেছি। আমার মনে হয় টিভি পর্দায় আমি আনুমানিক 14 বছর পরে আসলাম, মাঝখানে হয়তো চ্যানেল আইতে আমি গেছিলাম, সেখানেও রাজনীতি হয়েছে আমাদের নিয়ে, আমাদের যে স্বাধীনতা নিয়ে এবং মুক্তি সেনাদের নিয়ে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট চিল্লাচিল্লি করে গেছেন যে আমরা জয় করেছি, ওনার বাবা তো জয় করে নাই। আমার বাবারা গান লিখেছেন 66 সাল থেকে, জন্মমাধ্যম হলো মাগো নোংর তোলো তোলো। তো সেইখান থেকে যখন আমি চ্যানেল আইয়ের একটা লালমোড়কে ছুটে একটা কাজ করেছিলাম, সেখানে আমাকে ডাকা হয় অতিথি হিসাবে। ওই চ্যানেল আইয়ের একটা কথোপকথনে গেছিলাম, সেখানে আমার সাথে মজনুন মিজান ছিল। আমার একটা দৃশ্য দেখানো হয় নাই, তা আমার শাস্তি কি? আমি মুক্তি সেনা বা আমি আপনার উপর এত ক্ষোভ ছিল কেন? মানে আপনি কেন মনে করেন যে আপনার উপর ক্ষোভ? শেখ হাসিনা কোনো কিছু ভুলে না, এটা মনে রাখতে হবে। আমার বাবা 73 সালে চাকরি ছেড়ে দিয়েছিলেন, সেটা তার মাথায় ছিল। এবং 2012-তে রহিম গহরকে যখন সর্বোচ্চ পদক দেওয়া হয়, প্রথমে তাকে দেওয়ার কথা ছিল ওটা কি বলে আরেকটা 21 পদক, যিনি যুদ্ধের স্বাধীনতার ঘোষণা লিখেছেন, তখন তাকে হয়তো কেউ বলেছেন এটা স্বাধীনতা পদক তিনি পান। তো 2012 সালে দেখবেন আমার বাবা মানে একেবারে সেটের মানে যেখানে উপস্থাপনা হয় তাকে দেওয়া হচ্ছে, তখন আমার বাবা বলছেন যে এই পদক যে দিচ্ছ, এই সাহারা খাতুনের মতো এরকম মিথ্যাবাদী মহিলা কিভাবে একটা মন্ত্রিত্ব পায়। আচ্ছা, এরপর থেকে আমার বাবাকে আমি জানি না, আমার বাবাকে আপনি বলছেন যে গত 15 বছর ধরে নানা ধরনের রোষানলের পরে
আপনি কাজ পাননি বা মিডিয়াতে সেভাবে আসতে পারেন, তাই তো? এক তো আমার বাবা ছিল, এক হচ্ছে আমি। জি, আবার আসবো আপনার কাছে, এই বিষয়টা আবার আসবো। আমি তো তাসমিয়া আফরিন মৌ আপনার কাছে আসতে চাই, আপনি নির্মাতা। আমি একটু জানতে চাই আসলেই কি সংস্কৃতি অঙ্গনে কোনো সংস্কারের প্রয়োজন আছে? ধন্যবাদ। অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে, কারণ আমরা তো এখন বলছি যে আমরা এখন দ্বিতীয় স্বাধীনতায় পৌঁছেছি এবং এই জায়গা থেকে আমাদের ধরেন আমি যদি আরেকটু পিছন থেকে আসি যে কেন সংস্কৃতি অঙ্গন নিয়ে এত কথা হচ্ছে এবং বিভিন্ন ব্যক্তির নাম ধরে হচ্ছে, বিভিন্ন সংগঠনের নাম ধরে হচ্ছে, এর তো মূল কারণ হচ্ছে যে যে কোনো স্বৈরাচারী সরকার যখন লম্বা সময় ধরে একটা রাষ্ট্র শাসন করে তখন তাদের যেই নৈতিক সমর্থন তৈরি করা বা যেটা বলবো যে যেই ভিত্তির উপর ওনারা দাঁড়িয়ে থাকেন সেখানে কালচারাল ইন্ডাস্ট্রির একটা বিশাল অবদান থাকে। এবং আমরা দেখেছি যে পদে অথবা পদে না থেকে বা বিভিন্নভাবে সবসময় আমাদের এখানে যারা সংস্কৃতি অঙ্গনের নেতারা ছিলেন বা ব্যক্তি হিসেবে যারা কাজ করেছেন বা বিভিন্ন সংগঠনের মুখপাত্র ছিলেন, তারা সবসময়ই হচ্ছে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট গভর্নমেন্টকে টিকিয়ে রাখার জন্য যে কালচারাল গ্রাউন্ড তৈরি করে রাখা দরকার সেটা ওনারা করেছেন। এবং যেই ধরনের নিপীড়নমূলক বিভিন্ন বিষয়ের মধ্য দিয়ে এই বাংলাদেশ গিয়েছে, সেখানের প্রত্যেকটা বিষয়কে ধরেন জাস্টিফাই করা, যে একটা অনৈতিক এবং একটা নিপীড়নমূলক অবস্থাকে জাস্টিফাই করা, সেটা আসলে কালচারাল গ্রাউন্ড তৈরি করে দিয়েছে এবং এই জন্য অবশ্যই সংস্কারটা খুবই জরুরি। আচ্ছা, এই সংস্কৃতি অঙ্গনে কি রাজনীতিটা একটা বড় প্রভাব পড়েছিল, মানে আমাদের ন্যাশনাল রাজনীতির কথা যদি বলি এখানে? অবশ্যই রাজনীতি তো ধরেন মানে মানুষ তো একটা রাজনৈতিক প্রাণী, তো সে ধরেন আমি হয়তো কোনো দলকে সাপোর্ট করে পাবলিকলি কোনো ওপিনিয়ন দিচ্ছি না, কিন্তু আমি তো কোনো না কোনোভাবে কোনো না কোনো রাজনীতি করছি, সেটা আমি মানুষের কল্যাণের জায়গা থেকে বলি বা একটা স্বৈরাচারী ফ্যাসিস্টকে সমর্থনের জায়গা থেকে বলি বা কোনো একজন বা কোনো একটা গ্রুপ অফ পিপল যারা হচ্ছে আসলে নিপীড়নের শিকার হচ্ছে তাদের পক্ষে দাঁড়ায়, ফলে প্রত্যেকটাই তো আসলে রাজনৈতিক অ্যাক্ট। এমন কি কোনো যে আপনি বলতে চেয়েছেন কিন্তু বলতে পারেন, আপনি ফিল্মের মাধ্যমে কিংবা আপনার যে নির্মাণের মাধ্যমে কিছু বলতে চেয়েছেন কিন্তু বলতে পারেননি, এমন কি হচ্ছে? এটা তো ধরেন আমরা ব্যক্তির জায়গা থেকে যদি আমরা সমষ্টিক জায়গা থেকে দেখি তাহলে তো অবশ্যই এটা হয়েছে। আমরা ধরেন যেই সেন্সর বোর্ডে এখন যেটা যদিও সার্টিফিকেশন বোর্ডে ট্রান্সফার হবে, তো সেখানেই তো ধরেন আমরা দেখেছি যে আমাদের এখানে ধরেন আমি যদি নাম ধরেই বলি যে অং রাখাইনের ছবি মাই বাইসাইকেল লম্বা সময় ধরে আটকে রাখা হয়েছে, এই মুহূর্তে কামার আহমেদ সাইমনের একটি ছবি আটকে রাখা হয়েছে, এই ধরনের বহু ছবি আছে যারা ধরেন আপনি মানে যেই নীতিমালার কথা বলা হয় সেই নীতিমালার মধ্যে আসলে এটা পড়ছে কি পড়ছে না তার চেয়ে বেশি প্রতিফলন ঘটছে যে তথাকথিত আপনার ভাবমূর্তির যে কথাটা বলা হচ্ছে সেইটাকে সামনে এনে বলা হচ্ছে এই ছবি মুক্তি দেওয়া যাবে না। কিন্তু যখন অন্যান্য দর্শকরা দেখছেন বা সমাজে ধর সংস্কৃতি অঙ্গনেরই অনেক মানুষ আছে যারা তখন এই ছবিগুলো দেখেছেন, বলেছেন এখানে তো এমন কোনো কিছু নেই যেটা রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করে বা কোনো ধরনের দাঙ্গা ফ্যাসাদ তৈরি করে, ফলে এগুলো তো আসলে রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। মানে কোনো একটি সরকারি প্রতিষ্ঠানের সাথে যারা কাজ করে কোনো প্রতিষ্ঠানই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে নাই এবং এর প্রভাব তো আসলে আমাদের মধ্যে পড়েছে। আর সবচেয়ে বড় যেটা প্রভাব পড়েছে সেটা হচ্ছে আমি বলবো যে সেলফ সেন্সরশিপ। আমরা কাজ করতে গিয়ে এবং আপনারা যখন কাজ করেছেন আপনারা অনেক কিছুই নিজেরা সেলফ সেন্সর করে নিয়েছেন, কারণ আপনারা জানেন যে এর পরবর্তীতে আসলে কি প্রভাব পড়তে পারে, ফলে এটা সামগ্রিকভাবেই আমরা ফেস করেছি। ইলোরা গহর মানে শিল্পীরা যারা আছেন তারা রাজনীতির সাথে এইভাবে জড়িয়ে পড়ে কেন? মানে রাজনীতি করলে কি কাজ বেশি পাওয়া যায়? এটা কিন্তু এর আগে কখনো হয় নাই। এই জিনিসটা এরশাদ খুব কবিতা পছন্দ করতেন, কিন্তু এই আঙ্গিকে কিন্তু উনি যান নাই। উনি কিছু গায়িকার গান পছন্দ করতেন, নিয়ে শুনতেন, কিন্তু এইবার যে পর্যায়ে গেছে ধরেন আমি নাম উল্লেখ করতে বাধ্য হচ্ছি, অনেকে আছেন নাম বলতে পারেন না, আমি সাহসিকতার সাথে এই সুবর্ণ আপাদের একটা বেসিক একটা সিন্ডিকেশন ছিল এখানে, জলি আপা, রহমত ভাই, এনারাই আসছেন যাচ্ছেন, এনাদের দিয়ে নববর্ষ হচ্ছে, এনাদের এই সিন্ডিকেশনের মাধ্যমে দীপারা কি করছে জানি না, নাদিয়া, এরা কিন্তু কাজ করেই গেছে। মানে এদের সাথে না থাকলে আপনি কোনো আমি কিন্তু নিজে ফোন করেছি, আমি রনককে ফোন করেছি, নাসিমকে ফোন করেছি, আমি সুইটিকে ফোন করেছি যে আমার তো কিছু চাই, আমার তো একটা কাজ চাই, আমার তো, আমি শেষ পর্যন্ত কি করেছি, আমি ফেসবুক লাইভ দিতাম, ফেসবুকটাও বন্ধ করে আমি বিখ্যাত বিখ্যাত সব বই লাইভে পড়ে শোনাতাম, কবিতা পড়ে শোনাতাম। রবীন্দ্রনাথ নজরুল বলে আমার কাছে ভেদাভেদ নাই, আমি নজরুলের গল্প রবীন্দ্রনাথের গল্প সবসময়, এবং অনেক, আমি তা প্রথম দিকে ভাবতাম যে ছেলেরা শুনে, পরের দিকে দেখলাম যে আমার 65% মেয়েরা শুনতো গল্প। তো আমাদের কাজের অসুবিধায় আমরা একটা কাজ পাই, আমি এমনও বলছি যে আমাকে অন্তত বেতারে একটা কাজ দে সুইটি, ও বলছে আই মিন এ মিটিং। এটা কি আপনার কথা বলছেন না আপনার মতো আরো অনেকে আছে? আমার তো নিশ্চয়ই আরো কেউ আছে। আচ্ছা, শুধু তারিন, সুইটি, নাদিয়া, দীপা, এদের নিয়ে তো পুরো একটা শিল্পগোষ্ঠী হতে পারে না।
যদি আরও শিল্প থাকতো তাহলে তো আমাদের যতগুলি ইভেন্টস হয় এরাই তো নাচতো করতো, এরাই নকশালি ভাষায় বরিশালা ভাষায় কাজ করতেছে, এরাই কলকাতায় গিয়ে কাজ করতেছে, এরাই আবার ঢাকার সমস্ত ইভেন্টসে ইভেন্ট আপনি দেখেন না আমাদের যে নূর আঙ্কেল বলেন, তারপর কি আতিক, তারপর সবাই মিলে গাউসেল আজম মাছ ভান্ডারি স্কুল খুলেছে, ওখানে কয়জনকে দেখতে পান আর্টিস্ট আপনি? ওই যে কয়জনের নাম বলছি সেই কয়জনই। তার মানে আপনি মানে আড্ডা মারেন, গল্প করেন। ইভেন প্রথম আলোর কথা বলি, আমার বাবা তো একজন মুক্তি সেনা, তাই তো? আমার বাবার কালু যে গানগুলো তো যুদ্ধের গান, ওগুলো তো কোনো বিএনপির গান না, আওয়ামী লীগের গান না, কিছুর গান না, গণজাগরণের গান, মুক্তিযুদ্ধের গান। হ্যাঁ, আমার বাবা যখন মারা গেছে ভুল ভুল রিপোর্ট দিল, এবং প্রথম আলোতে আনিসুল হককে যখন ফোন করলাম, আমার বাবারটা লিখেছেন 93 বছরে মারা গেছেন, সে মারা গেছেন 78 সালে। আর আমার মায়েরটা ওই যে 200 টাকা দিয়ে ই দেয় না, ই থাকে না, টুলেট দেয়, ওরকম একটা ভুল একটা বিজ্ঞাপন দিছে। এবং আমাদের মশিদুল ইসলাম বলেছেন তোমার মা মারা গেছে, এটা আবার কোনো নিউজ নাকি? তাহলে আপনি বলবেন এটা কোথায়, আর কোন আর্টিস্ট আপনি দেখতে পান বাইরে? আচ্ছা ঠিক আছে, আমরা আচ্ছা তাসমিয়া আপনাকে আমি সামগ্রিকভাবে যদি জানতে চাই, আসলে কি এই জগতে রাজনীতি করলে বেশি সুবিধা পাওয়া যেত বা কাজ পাওয়া যেত, এরকম কোনো ঘটনা আছে? ইলোর আপা তো অনেক কিছুই বললেন, এবং এটা তো হ্যাঁ আমার মনে হয় আমরা সবাই জানি, আপনিও জানেন আমরাও জানি। ধরেন সরকারি প্লটের কথা এসছে, এখনও অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, বা বিভিন্ন পদ পদবীর কথা এসেছে যেখান থেকে মূলত ধরেন যেই কাজগুলো হওয়ার কথা ছিল আসলে স্বেচ্ছাসেবকমূলক কাজ, যেমন ধরেন এই যে অনুদান কমিটির কথা বলা হচ্ছে, বা সেন্সর বোর্ডের কথা বলা হচ্ছে, বা ধরেন জুরি বোর্ডের কথা বলা হচ্ছে, এই জায়গাগুলো তো আসলে এক ধরনের স্বেচ্ছাসেবামূলক কাজ। হ্যাঁ, কিন্তু দেখা গেছে বিগত সময়তে যে এই বিষয়গুলো নিয়ে যে ধরনের লবিং করা হয়েছে, বা অনুদান পাওয়ার ক্ষেত্রেও ধরেন মানে কত পার্সেন্ট অনুদান আসলে স্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে, বা কত পার্সেন্ট রেগুলার ফিল্ম মেকারকে অনুদান দেওয়া হয়েছে, এবং এখানে কোন কোন কোটা কাজ করেছে, কোন কোন সিন্ডিকেট কাজ করেছে, এটা মোটামুটি আসলে আমরা জানি। তো এই বিষয়গুলো অবশ্যই যে ধরেন আপনি যখন রাজনীতি বলতে হচ্ছে, যেটা আমি বললাম যে সরাসরি রাজনীতি করেন অথবা আপনি সাপোর্ট সিস্টেম তৈরি করছেন, তখন তো আপনি এই সরকারি বা রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা যেটা আসলে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের প্রাপ্য, সেটা স্পেসিফিক কিছু সিন্ডিকেটের দখলে চলে গেছে। ফলে এটা তো হয়েছে, এবং এটার জন্য যে শুধুমাত্র ধরেন এই বিষয়গুলো তা না, যেমন ধরেন আমাদের এখানে যেই কাজগুলো হওয়া দরকার ছিল, ধরেন গুম নিয়ে কাজ হওয়ার কথা ছিল, ক্রসফায়ার নিয়ে কাজ হওয়ার কথা ছিল, বা ধরেন বিভিন্ন জনগোষ্ঠীর উপরে যেইভাবে নিপীড়নমূলক সবসময় আমরা দেখেছি চলেছে, এগুলো নিয়ে তো আসলে কোনো কাজ কেউ করতে পারেন নাই, কারণ করার আগে সেলফ সেন্সরশিপ কাজ করেছে আমাদের মধ্যে। আরেকটা যেটা বড় হয়েছে যে ধরেন যারা করেছেন তাদেরকে বিভিন্ন সময় আটকে দেওয়া হয়েছে, যেমন ধরেন হোলি আর্টিজানের মতো একটা বিষয়কে নিয়ে সিনেমা আনাটা তো একটা কঠিন, অথচ এটা একটা বিশাল একটা বড় মানে আমাদের একটা বিশাল বড় একটা হিস্ট্রির অংশ, রাজনৈতিক হিস্ট্রির অংশ এটা। কিন্তু ধরেন আমরা যখন দেখছি মোস্তফা সরোয়ার ফারুকের শনিবার বিকেলটাকে যেভাবে মানে একজন ফিল্ম মেকারকে এবং তার গ্রুপকে যেই ভঙ্গিতে আসলে নিপীড়ন, এটা তো আসলে নিপীড়ন যে আপনি একটা সিনেমা এত কষ্ট করে বানাচ্ছেন, বিভিন্ন দেশি বিদেশে আপনি শ্রদ্ধার পাত্র হচ্ছেন, বা আপনার ছবিটা নিয়ে আলোচনা হচ্ছে, দেশের মধ্যেও আলোচনা হচ্ছে, অথচ এটা আপনি জনগোষ্ঠীকে দেখানোর কোনো অনুমোদন পাচ্ছেন না। তো এইটা তো এক অর্থে অবশ্যই সমস্যা, এবং যেটা আপনি বলেন যে পলিটিক্যাল যারা এটা করেন নাই, অন্যভাবে হয়তো চুপ ছিলেন অথবা সমর্থন দিয়েছেন, তারা সেই জায়গাগুলোতে পৌঁছেছেন। আচ্ছা, আমার মনে প্রথমে আপনাকে একটু অভিনন্দন জানানোর ব্যাপারটা ছিল, আপনি সিনেমা সার্টিফিকেশন বোর্ডের মনে হয় সদস্য হয়েছেন, মনে হয় না অবশ্যই সদস্য হয়েছেন, অভিনন্দন জানানোর কিছু না, এই জন্য অভিনন্দন। আমার এটা নিয়ে একটা প্রশ্ন আছে আসলে, যে আপনি যে আমরা এই সেন্সর বোর্ডের কথা যদি বলি আগে, যে ধরনের অভিযোগ শুনেছি অনেক সময় আটকে দেওয়া হয়েছে কিংবা অনেক কথা বলতে দেওয়া হয়নি, আপনারা যখন কাজ শুরু করবেন পরিবর্তনটা কি দেখতে পাবো? অবশ্যই এটা এখন দেখেন, এই যে একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এসেছি, 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যেই স্বাধীনতার কথা আমরা বলছি, যদিও এটা অনেক লম্বা সময়ের জার্নি, মানে আমাদের তো আমরা দেখছি যে অনেক জায়গাতেই সাপোর্ট সিস্টেম ঠিকমতো কাজ করছে না। সো প্রশাসন, পুলিশ বা বিভিন্ন জায়গা এখন অনেক ধরনের, এটা হবে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখনও এই ধরনের অনেক বিশৃঙ্খলার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। সো এরকম একটা বড় পরিবর্তনের জন্য চিন্তা করতে গেলে আমাদের আসলে এই বিশৃঙ্খল পরিস্থিতিটাকে কীভাবে ধীরে ধীরে আমরা এটাকে মানে তাড়াহুড়া করা হয়তো যাবে না, এটাকে ধীরে ধীরে কিভাবে আমরা একটা ভালো জায়গায় পৌঁছে নিতে পারি, এটা একটা সম্মিলিত কাজ। এখানে সকলে, এখানে কে বিএনপি, আওয়ামী লীগ, কে কোন পার্টি করে তার চেয়ে বড় কথা যে আসলে আমরা আমাদের রাষ্ট্রটাকে নতুন করে একটা
মানে রাষ্ট্র বলতে আমরা যেই ধারণায় বিশ্বাস করি সেটাতে আমরা পৌঁছাতে পারি কিনা, এটা একটা বড় জায়গা। আর হচ্ছে যে ধরেন সেন্সর বোর্ড বা হচ্ছে সার্টিফিকেশন বোর্ডের কথা বলা হচ্ছে, এই বিষয়গুলো তো মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় থেকে ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে। তবে যেটা আমাদের অবজারভেশন, আমরা যারা হচ্ছে স্বাধীন ফিল্ম মেকার হিসেবে কাজ করেছি এবং সবসময় আসলে তো আমরা সেন্সর প্রথার বিরুদ্ধে কথা বলেছি, আন্দোলন সংগ্রাম করেছি, মানে এখানে সবাই করেছেন, সমস্ত কালচারাল অ্যাক্টিভিজম যারা করেছেন সকলেই তো সেন্সর প্রথার বিরুদ্ধে কথা বলেছেন। তো সেই জায়গা থেকে আমরা আশা করি যে আমাদের যেই অ্যাক্টটা গত বছর আওয়ামী লীগ সরকার পাশ করেছে 2024 সালের নভেম্বরে, সার্টিফিকেশন অ্যাক্ট 2023, সেইটা নিয়েই তো আমাদের অনেক আপত্তি আছে। কারণ যেহেতু এটা একটা ফ্যাসিবাদী গভর্নমেন্টের সংসদে পাশ হয়েছে, যেই সংসদেরই তো ধরেন আমরা বৈধ বলে স্বীকার করি না, কারণ আমরা একবার দেখলাম রাতের নির্বাচন, আরেকবার দেখলাম ভোটবিহীন নির্বাচন। সো এই নির্বাচনের মধ্যে আসলে ওনারা কাদের প্রতিনিধিত্ব করে, ওনারা কোন ভোটে আসলে নির্বাচিত? ফলে আমাদের কিন্তু এটা তো যেহেতু একটা আইনগত প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া, ফলে এটা তো আসলে সাংবিধানিক প্রক্রিয়াতেই আমাদেরকে সমাধান করতে হবে। ফলে ওই আইনটা নিয়েও আমাদের প্রচুর কথা আছে। এই অবজারভেশনগুলো আমরা তথ্য মন্ত্রণালয়ের নাহিদ ইসলাম সাহেবকে জানিয়েছি, যিনি এখন উপদেষ্টা হিসেবে আছেন, এবং অন্যান্যরা যারা আছেন আমরা কথা বলেছি, এবং আমরা ওইটা নিয়ে অবজার্ভ করছি এবং আশা করি এই সম্মিলিতভাবে আমাদের এখানে যারাই সিনেমা নির্মাণের সাথে যুক্ত, কলাকুশলী, অভিনেতা, যারা হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করেন, সিনেমাটোগ্রাফার, মানে শুধুমাত্র পরিচালক প্রযোজক না, সব সেক্টরে যারা আছেন ওনাদের মতামতের ভিত্তিতে আশা করি একটা খুব দারুণভাবে আমরা জায়গাটায় পৌঁছাতে পারবো, এবং এটা সম্মিলিত উদ্যোগ হবে এবং একই সাথে এটা একটু সময় লাগবে, এটা আমি আগে থেকে বলেই, কারণ এটা খুব ছোট কাজ না। কারণ ধরেন এই যে সেন্সর সার্টিফিকেশন বোর্ড 2023 যেটা হয়েছে, সেটার কিন্তু এখন পর্যন্ত বিধিমালাই তৈরি করে নাই, প্রায় 1 বছর হয়ে গেল, গভর্নমেন্ট মানে আগের গভর্নমেন্ট করতে পারে নাই। ফলে এই বিধিমালা তৈরি বা আইনগত যে প্রক্রিয়াগুলো আছে এগুলো আসলে এক ধরনের মানে যাতে জিনিসটা আমাদের জনগোষ্ঠী এটার সুফল পায় সেই দিকে আমাদের যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, ইলোরা ঘোর, আপনার কাছে বিরতিতে যাওয়ার সময় প্রশ্ন করেছিলাম যে এই যে বঞ্চনার কথা আমরা শুনছি সংস্কৃতি অঙ্গনে, এই বঞ্চনা যদি এখন আমরা চাই যে বঞ্চনা মুক্ত বৈষম্যহীন একটা সংস্কৃতি জগৎ, তাহলে আসলে কি করতে হবে? আমি একটু শুরু থেকে বলি। আমাদের এইবারে যে 5 তারিখ, আমি তখন ছিলাম ট্রিটমেন্টে ব্যাংককে। তো ওখানে যে মানে যেহেতু আমাদের ইন্টারনেট বন্ধ, তো আমি তো ব্যাংকক থেকে সমস্ত খবরই পাচ্ছি, ইউটিউবে সব কিছু দেখতে পাচ্ছি। তখন আমি কি করলাম, যেহেতু আমি লাঞ্ছিত, আমি বঞ্চিত, আমি কি করলাম, আমি কানাডায় 2টা প্রসেশন করালাম, একটা টরন্টোতে আর একটা হচ্ছে স্কাশন নামে একটা জায়গা আছে, -40 থাকে, ওইখানে ওরা 33 জন গেল, সুমনটা করলো, তারপরে ওরা খবর দিল ইলোপা টরেন্টোতে 1100 জনের মতো গেছে। তো যদি তোমার ভিতরে রক্ত গরম থাকে, যদি তুমি সত্যিকার অর্থে স্বাধীনতা চাও, তুমি নতুন বাংলাদেশ চাও যেখানে কোনো ফ্যাসিজম থাকবে না, যেখানে কোনো পীড়িত থাকবে না, যেখানে কোনো টাকা পয়সার হিরিক থাকবে না, সত্যিকারের ভালোবাসা। আমি প্লেন থেকে নেমে 10টা ফ্যামিলিকে উদ্ধার করেছি। আমরা সোজা আমার ছেলে, আমার 2 ছেলে, আমি তো বৃষ্টির মধ্যে ভিজে রবীন্দ্র সরণিতে থেকেছি, মিছিলে থেকেছি, আমি শহীদ মিনারে আমার গায়ের উপরে 17 বছর কি 18 বছর হবে, তার মানে কতখানি বঞ্চনা তাদের সহ্য করতে হয়েছে, নাহলে 17-18 বছরের বাচ্চা কিভাবে আমার গায়ে ঢলে পড়লো। আমি ওই শহীদ মিনারের উপর আবার রিক্সা উঠানো হয়েছিল, আমি তাদের প্যান্ট ট্যান্ট ট্রেনে নামায় দিয়ে বললাম বাচ্চাকে উঠাও, পানি টানি দিয়ে জ্ঞানটা নালালাম। যদি আমাদের বঞ্চনা না থাকতো তাহলে আমার মতো এতখানি মানে অসুস্থ একটা মহিলা এই 3 দিন ধরে মিছিলে থাকতাম না, আর ওখানে থাকতাম না। তারপর আমি একজন আর্টিস্ট হিসাবে মনে হয় 14 বছর পরে ক্যামেরায় আসছি, একটা হ্যালো বলতে পারতাম না। আমার বাবা কি শুধু মুক্তিযোদ্ধার গান লেখার জন্য কোনো পদক পেতে পারে না? আমার বাবার কি ফাইলটা কেউ দেখতে পারে না? তাহলে আমার কাজটা কোথায়? আমার কাজ কে দেবে? আমি কি গিয়ে রঙ্গ তামাশা করব? আমারও কি গিয়ে বলতে হবে আমি শিল্পকলা ডিরেক্টর হব? আমি দেখেছি যে আমাদের পিপলু ভাই আছেন, উনি একটা ভালো সিনেমা বানিয়েছেন, যদিও দেখা হয় নাই, টেলস অফ হাসিনা, রাইট? সেটা 18 কোটি টাকার উপরে খরচ হয়েছে। আমরা কেন মানে চিকিৎসা, আমার বাবার চিকিৎসার জন্য আমাদের 21 টাকা লাগছিল পিজি হাসপাতালে, তার আগে যে 11 লক্ষ টাকাটা ওটা কিসেন্টে আমাদের জমি বিক্রি করে দিতে হয়েছিল। হ্যাঁ, তারপরে আমি তো একটা
সত্যজিৎ রায়ের চিঠি পাওয়াবে আমাকে পুনে ইনস্টিটিউট 2টা সম্বর্ধনা দেয়। বাংলাদেশের রিয়েল জার্নালিজম কোথায় গেছে? কালকে আমি খালি বলেছিলাম যে আমি তো আগে কি হতো, ক্লাস 7-8 যখন আমরা স্কুলে ছিলাম, মিডিয়াতে কাজ করলে বললো তো মেয়ে ভালো না, পড়াশোনা করে না, ওই মিডিয়াতে ঢুকছে নাচ গান করতে। তখন পুনে ইনস্টিটিউট যখন আমাকে ইন্ডিয়ান কালচারাল সেন্টারে একটা সম্বর্ধনা দেয়, ওখানে আমি কেঁদে দিছি। আমি সেই স্কুল আমাকে বকা দেয় না অভিনয় করলে। ওনারা ওই কাকুলি স্কুলে খালেদা হাবিবকে পটিয়ে যেভাবেই হোক স্কুলে আমাকে একটা সম্বর্ধনা দেয়। ওখানে আমার হেড টিচার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। কালকে এই কথাটা খালি বলেছিলাম যে ভাই, আমার তো স্বীকৃতি পাওয়া একটা আর্টিস্ট, আমার কাজটাই কেন? আপনি ইউটিউবে দেখবেন তিলোরা গহর পাগল এই কথা বলেছেন। তাহলে এখন পর্যন্ত রাজনীতি কিন্তু আছে, এখন পর্যন্ত নষ্ট রাজনীতি আছে। আমি স্যার ডক্টর ইউনূসকে বলবো, আপনি সার্বিকভাবে পর্যালোচনা করে, যেমন ওই যে সেন্সার বোর্ড করেছেন, আমার বাবা প্রথম এফডিসিতে বিবিসি থেকে এনে দেন, ক্যামেরা এনে দেন। এটা কাজী আমার জানাও ছিল না। এর মধ্যে আমি যে কাজী হাতের সাথে একটা কাজ করতে গেছিলাম, কাজী হাত আঙ্কেল আমার জড়ে ধরে বললো যে মা তুই আমাকে চিনিস নাই, তোর বাবা বিবিসি থেকে কম দামে ক্যামেরা এনে দিছিল এফডিসিতে। জি, আপনি স্বীকৃতি চাচ্ছেন, আমি আসবো আপনার কাছে, আবার আসবো। আমি তাসমিয়া আফরিন মৌ আপনার কাছে আসতে চাই। নতুন দেশ, নতুন স্বাধীনতা যদি বলি, নতুন স্বাধীনতার পর নতুন একটা দেশ আমরা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতার পর নতুন একটা দেশ পেয়েছে। এই দেশ গঠনে শিল্পীদের ভূমিকা আসলে তাহলে কী রকম হওয়া উচিত? শিল্পী বলতে আমরা ধরেন যদি শুধুমাত্র দৃশ্য মাধ্যমের শিল্পী না, আমরা তো মানে ধরেন একজন অ্যাক্টর যেমন শিল্পী, একজন ফিল্ম মেকারও শিল্পী, একজন সিনেমাটোগ্রাফারও শিল্পী এবং একজন পেইন্টারও শিল্পী, একজন কবি, সাহিত্যিক, সকলেই তো আসলে শিল্পী আমরা যদি বৃহত্তর অর্থে কথাটা বলে থাকি। আমাদের সকলেরই দায়িত্ব আসলে আমাদের এতদিনের যে চাপা পড়ে থাকা গল্পগুলা ছিল বা চাপা পড়ে থাকা আমাদের যেই অভিজ্ঞতাগুলো ছিল সেগুলো আসলে সামনে নিয়ে আসা। ধরেন আমি যদি স্পেসিফিক বলি যে গুম নিয়ে এখানে বেশ কিছু কাজ হয়েছে, কিন্তু যখন আমরা কাজগুলো দেখছি আমরা দেখছি যে গুমের আসলে কোন বয়ানটা বা কোন ন্যারেটিভটা আসলে হাজির করা হচ্ছে। মানে এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের এখানে যারা সবচেয়ে বেশি সংবেদনশীল এবং হচ্ছে দায়িত্বজ্ঞানশীল হিসেবে আমরা যাদেরকে বিবেচনা করি, তারা হচ্ছে গুম বিষয়টাকে একটা ন্যাচারাল একটা জায়গায় পৌঁছে দিয়েছেন যে যেই ব্যক্তি গুম হচ্ছেন উনিই অপরাধী এবং ওনাকে গুম করাটা আসলে কোনো অপরাধ না। মানে যেটা মূলত আমাদের আওয়ামী ফ্যাসিবাদী গভর্নমেন্টের যে বয়ানটা ছিল যে একজন ব্যক্তিকে আপনি বিচার বহির্ভূতভাবে মানে মাসের পর মাস আটকে রাখছেন বা ক্রস ফায়ারে দিচ্ছেন, বা তার পরিবার তার সে বেঁচে আছে, মারা গেছে, যদি মারা যায় তা আসলেই তার কোনো কবর হয়েছে কিনা, যেটা ধরেন আমাদের বাংলাদেশের প্রথম গুমটার কথাও যদি আমরা বলি একই ঘটনা। মানে আমাদের মানে সবচেয়ে বড় মানে আমি কি বলবো এটাকে, যে আমাদের বাংলাদেশ রচনার পেছনে যার একটা বিশাল অবদান ছিল সে মানে আমাদের জহির রায়হান সাহেব। জহির রায়হান যখন হচ্ছে স্বাধীন বাংলাদেশে প্রথম গুম হলেন, আমরা এখন পর্যন্ত জানি না যে উনি আসলে কোথায় ছিলেন, কিভাবে আছেন, ওনার পরিবার তো এখন পর্যন্ত আসলে জানতে পারে নাই। তো এই যে আমাদের এই মানে জহির রায়হানের যে গল্প যদি আমি বলি সেটা কোথায়, সেটাকে আসলে আমরা এখন পর্যন্ত দেখাতে পেরেছি। এই যে এত সাধারণ মানুষ এত নানাভাবে আক্রমণের শিকার হয়েছে বা নির্যাতনের শিকার হয়েছে, এই গল্পগুলো তো কোথাও নাই। ধরেন মানবিক স্টোরি হিসেবেও নাই বা ধরেন রাজনৈতিক প্রকল্প হিসেবেও নাই। আমরা সবসময় একটা মুক্তিযুদ্ধের গ্র্যান্ড ন্যারেটিভ দেখছি যে যেখানে হচ্ছে একজন ব্যক্তি সমস্ত কিছুর মালিকানা, যে উনি দেশটা স্বাধীন করেছেন। অবশ্য ওনার বিশাল অবদান আছে, এটাকে অস্বীকার করবে না, কিন্তু তাই বলে যে অন্য যারা ছিলেন, সাধারণ মুক্তিযোদ্ধারা ছিলেন, আর্মি পার্সনরা ছিলেন, বিভিন্ন যারা হচ্ছে বামপন্থী রাজনৈতিক দলের ছিলেন বা হচ্ছে গ্রামের সাধারণ কৃষক মানুষ ছিলেন, এদের গল্প কোথায়? আমরা শুধু বীরশ্রেষ্ঠ, বীর উত্তম এইভাবে যদি আমরা বিবেচনা করি তাহলে তো মুশকিল। কারণ এখানে ধরেন প্রত্যেকের অবদান আছে। গ্রামে যেই মানে এটা তো একটা জনযুদ্ধ ছিল। জনযুদ্ধ মানে এখানে তো কোনো আমাদের শুধুমাত্র যাদের হাতে অস্ত্র ছিল তারা যুদ্ধ করেন নাই, যাদের হাতে কলম ছিল, যাদের হাতে লাঙল ছিল, প্রত্যেকটা মানুষ হচ্ছে যুদ্ধে কোনো না কোনোভাবে যুক্ত হয়েছেন। এবং একই সাথে এখানে আমাদের সাধারণ মানুষের যে অবদান ছিল, যে আপনার খাবার দেয়া, আশ্রয় দেয়া, পৌঁছে দেয়া, বিভিন্নভাবে তাকে সাপোর্ট দেয়া, এদের কোনো গল্প আমাদের কোনো মুক্তিযুদ্ধের বড় গল্পের মধ্যে নাই। শুধু একটা জিনিস দিয়ে শুরু হচ্ছে, আরেকটা জিনিসে শেষ হচ্ছে, এবং শেষটাও হচ্ছে ধরেন ইন্ডিয়া এবং পাকিস্তানের মোলাকাতের মধ্য দিয়ে। মানে ওখানে বাংলাদেশটা কোথায়? মানে এই যে আমাদের অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ বা সাধারণ ব্যক্তিবর্গ যারা হচ্ছে নেতৃত্ব দিয়েছেন, মাঠে কাজ করেছেন, বিভিন্নভাবে অবদান রেখেছেন, ওনাদের গল্পগুলা কোথায়? ওটাও নাই। আবার একই সাথে এর পরবর্তীতে ধরেন এত বছরে যে ধরনের ঘটনার মধ্যে দিয়ে আমরা গিয়েছি, কোনো গল্পই তো আমরা আসলে প্রপারলি দেখতে পারি নাই।
সো এটা আমরা সাহিত্যেও খুবই কম দেখেছি, কবিতা সাহিত্য হয়তো কিছু অবশ্যই হয়েছে, কারণ সবসময় কিছু মানুষ কিছু শিল্পী ছিলেন যারা সত্য বিষয়টাকে সামনে আনার চেষ্টা করেছেন, ওটার জন্য নিপীড়নের শিকার হয়েছেন, কিন্তু করেছেন, সবসময় ছিল, সেই সংখ্যাটা হয়তো অল্প ছিল। এখানে আমি একটু ইন্টারাপ্ট করব, আবার একটা ছবি বানানো শুরু করেছিলাম, তো ওটা জর্জ হ্যারিসনের মানে গানটা দিয়ে তারপরেই আমার দেখানো হয় মাওলানা ভাসানীর এবারের সংগ্রাম চলবেই চলবে, তারপরে ওসমানী, এইভাবে পর্যায়ক্রমে সবাইকেই দেখানো হয়েছে, একদম শেষে দেখানো হয়েছে মুজিবকে, ওটা ফেলে দিতে হয়েছিল আমার। আচ্ছা, তাহলে আমি কিভাবে কাজ করব? তাহলে কি ওসমানীর কোনো অবদান নাই? মাওলানা ভাসানী বলে কেউ ছিল না? আমার বাবাদের তো গণ্যমান্য তো মাওলানা ভাসানীর, এবং আমাদের স্লোগানই ছিল, ও তখন হয়েছে কিনা জানি না, আমার তখন 3-4 বছর বয়স, এবারের সংগ্রাম চলবেই চলবে, এটাই স্লোগান ছিল। আচ্ছা তাসমিয়া আফরিন, জহির রায়হানের অন্তর্ধান নিয়ে যদি বলি, যে তাকে অনেক বিতর্ক, এখন বলা হচ্ছে যে তিনি গুম হয়েছেন, কোথায় কিভাবে হয়েছে সেটা জানা যাচ্ছে না, কিংবা খুঁজে বের করতে হবে। কিন্তু আমরা তো এর আগে জানতাম যে তিনি বিহারীদের গুলিতে মারা গেছেন, এবং এটা নিয়ে বইও লেখা হয়েছে, সেখানকার প্রত্যক্ষদর্শীদের দিয়ে তো ওইটাই বইটাই লেখাও হয়েছে, আমি দেখেছি। বই তো ধরেন মানে এটা তো ধরেন ইতিহাস আসলে কিভাবে রচনা হয়, বলাই তো হয় যে ইতিহাস হচ্ছে যে আসলে সবসময় পাওয়ারে থাকে তারাই আসলে বয়ান তৈরি করে। ফলে সবসময় যা হয়েছে, যে যেই জন্য বললাম যে আমাদের জনযুদ্ধের ছবি কই, মানে খুবই অল্প কয়েকটা ছবির বাইরে আমাদের আসলে মুক্তিযুদ্ধের সাধারণ মানুষ কোথায়, সাধারণ মানুষ নাই হয়েছে। ধরেন এই যে আপা বললেন লালমুরগের ঝুটি সিনেমাটার কথা, যেটা নুরুল আলম আতিক ভাই বানিয়েছেন, উনি চেষ্টা করেছেন, কিন্তু ধরেন যেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি, সেখানে আসলে একজন নির্মাতা স্বাধীনভাবে কি তার কথাটা শেয়ার করতে পেরেছেন? পারেন নাই। ফলে উনি হয়তো আমরা দেখছি যে ওখানে সাঁওতাল একটা মেয়ে বা অন্যান্য যারা সাধারণ মুক্তিযোদ্ধা বা সাধারণ মানুষের যেই মানবিক জার্নি ছিল সেই সময়টায়, সেগুলো হয়তো ছোট ছোট করে বিভিন্ন কাজে এসেছে, কিন্তু ওভারঅল একটা বিষয় তো আমরা কখনোই পরিষ্কার কোনো ধারণা পাই না। ধরেন জহির রায়হান সাহেব যখন ওনার ভাইকে খোঁজার জন্য গেলেন এবং তারপর আর আসলেন না, এটা তো স্বাধীন বাংলাদেশের গল্প, কিন্তু তাই যদি হয়ে থাকে তাহলে এটা প্রপার কোনো তদন্ত আমরা এখন পর্যন্ত পাইনি কেন? কিভাবে, কোথায়, কারা তাকে মারলো, বা মারলে যদি লুকিয়ে রেখে দেয় বা গুম করে রাখে, কারা করলো, এটা এখন পর্যন্ত তো আমরা এটা কোনো সত্যি কথা তো জানতে পারি নাই। এর মধ্যে কিন্তু সুচন্দা আন্টিও একটা এর মধ্যেই দিয়েছেন যে জহির রায়হান কিন্তু বের হয়ে যাননি, ওনাকে বারবার ফোন করা হচ্ছিল। আচ্ছা এলোরা গহর, আপনাকে যদি জানতে চাই যে এই যে নতুন বাংলাদেশে সংস্কৃতি অঙ্গনটাকে যদি এই বৈষম্যহীন করতে চাই, কোনো পরামর্শ? আমার পরামর্শ হচ্ছে আমাদের জন্য ফাইল নিয়ে কোথাও দৌড়াদৌড়ি করতে না হয়, উপদেষ্টাদের সাথে যেন আমরা যোগাযোগ করতে পারি। আর যে বৈষম্যগুলি দেখা যাচ্ছে এখন, সাধারণত আমরা যেগুলি দেখছি, ইউটিউবে দেখি, কাগজে দেখি, ছাত্রদের হাতে আইনটা দেওয়া যাবে না। ছাত্ররা, আপনারা যদি ছাত্রলীগও ধরেন বা যাকেই ধরেন বা চোরকে ধরেন, সেটা প্রশাসনের হাতে দিয়ে দেওয়া উচিত। আর যদি সত্যিকারের বাংলাদেশ আমরা গান গাইতে পারি যে নোঙ্গর তোলো তোলো বিদায় তোমার মুক্তির আলো, তাহলে দেশটাকে নিজের হাতে, আইন টাইন কোনো কিছু, রাজনীতি নিজের হাতে নেবেন না। উপদেষ্টারা আছেন, বিশেষ করে আবার আমার স্যার সলিমুল্লাহর কথা মনে পড়ে যাচ্ছে, আর আমার টিচার ছিলেন জাফরুল্লাহ আঙ্কেল, তারা বলছে দেশকে ভালোবাসবে নিজের মতো করে, তাহলে দেশটা নতুন করে জন্ম নেবে। তাসমিয়া আফরিন, আপনার কোনো পরামর্শ? সংস্কৃতি অঙ্গন বা বিশেষ করে আমি যেহেতু সিনেমার সাথে যুক্ত, আমি কয়েকটা কথা বলতে পারি ছোট করে। একটা হচ্ছে যে আসলে ফৌজদারি অপরাধ যারা করে নাই, কিন্তু যারা হচ্ছে কালচারাল গ্রাউন্ড তৈরি করেছেন বা বিভিন্নভাবে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য সহযোগিতা করেছেন, যে সেটা হচ্ছে সিনেমা বা প্রোপাগান্ডা ফিল্ম বানিয়ে হোক বা হচ্ছে ধরেন এক ধরনের বয়ান তৈরি করার মধ্য দিয়ে হোক, তাদেরকে আসলে কোন প্রক্রিয়ায় তাদের এই যদি আমি বলি যে তাদের কার্যক্রম সেটা কিভাবে বিচার করা হবে, এবং সেটা আসলে তাদেরকেও আবার রিকনসিলিয়েশনের মাধ্যমে আসলে সমাজে ফিরিয়ে আনা, এটা খুবই দরকার। কারণ মুক্তিযুদ্ধের পরবর্তীতে এই ঘটনাটা, রিকনসিলিয়েশনটা ঘটে নাই বলেই কিন্তু আমাদের আরও অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আরও বড় যেই ব্যাপার হচ্ছে যে আইনগুলা যেগুলো হচ্ছে আপনার আমাদের বাক স্বাধীনতা পরিপন্থী এবং আমাদের নিরাপত্তা পরিপন্থী যে আইনগুলো আছে, সেগুলোকে আসলে বাতিল করতে হবে এবং কিছু আইনের ক্ষেত্রে সংস্কার অবশ্যই আনতে হবে। তারপর ধরেন আমাদের নিজেদের যে দায়িত্ব, সেটা হচ্ছে জনগণের বয়ানগুলোকে আসলে আমাদের হাজির করতে হবে। আমাদের
যেই ন্যারেটিভগুলো এতদিন অনুপস্থিত ছিল সেগুলোকে নিয়ে আসতে হবে। এবং ধরেন আরেকটা বড় বিষয় আছে যে আমাদের এখানে সিনেমা বা অন্যান্য মানে অ্যাক্টরদের বা সিনেমা বা যারাই বিভিন্ন ধরনের সংগঠনের সাথে যুক্ত ছিলেন তাদের রোলটা আসলে খুবই দুঃখজনক ছিল। জুলাই মাসেও তাদের আসলে আমরা দেখি নাই যে সাংগঠনিকভাবে কোনো ঘোষণা দেওয়া বা ছাত্রদের পাশে দাঁড়ানো। ফলে ওই বিষয়গুলো নিয়েও আসলে পর্যালোচনা জরুরি এবং তাদের আসলে গঠনতন্ত্রে যেই দায়িত্ব ধরেন ওয়ার্কশপ করা হোক বা অন্যান্য যে সমস্ত কর্মসূচি তাদের পালন করার কথা ছিল মানে তাদের সাংগঠনিকভাবে বা একজন আরেকজনের পাশে দাঁড়ানো বিপদের, এগুলো আসলে তারা কতখানি করেছে সেটা নিয়েও তাদের কাছে জবাবদিহিতা চাওয়া। এবং সবচেয়ে বড় যেটা আসলে আমাদের দেশে নানান ধরনের ধর্ম বর্ণের মানুষ আছেন, নানান ধরনের বিশ্বাসের মানুষ আছেন এবং এই সকলের মধ্যে যদি আমরা এই যে বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্য রাখতে পারি তাহলে হয়তো আমরা নতুন বাংলাদেশে যেতে পারবো। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ঐক্যের কথা বলছেন, ঐক্যের বার্তা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবো। আগামী পর্বে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিয়ে সঙ্গে থাকবেন।